শহরের জীবনযাপন বেশ উন্নত হলেও গ্রামীণ জীবনযাপনে এর প্রভাব এখনও চোখে পড়েনি। গ্রামের মানুষ যেন সেই 19 শতকেই আটকে রয়েছে। আমার মাও ঠিক তেমনই। কতবার বলেছি একটি মোবাইল ফোন কেনার কথা, কিন্তু তিনি অযথা খরচের বাহানায় এড়িয়ে চলেছেন ব্যাপারটি। আমার মা ফোন ছাড়া চিঠিতেই সন্তুষ্ট। মাসে তিনি কমপক্ষে 3-4টে চিঠি তো লিখতেনই, কিন্তু এ মাসে কেন জানি একটিও চিঠি আসলো না গ্রাম থেকে। আজ আসবে কাল আসবে এসব ভাবতে ভাবতে পুরো মাস চলে গেল, কিন্তু একটি চিঠিও আসলো না। অফিসের কাজের ফাঁকে মায়ের কাছে যাওয়ার সুযোগটিও পাচ্ছিলাম না, কিন্তু মাসখানেক হয়ে গেল মায়ের কোনো খবর নেই। তাই মায়ের খবর নিতে এইবার সোজা গ্রামেই যাচ্ছি। আগামীকাল শুক্রবার, তাই সন্ধ্যা হতেই অফিস থেকে দুদিনের জন্য ছুটি নিয়ে রওনা হলাম গ্রামের পথে। শহরের ব্যস্ত জীবনযাপন আর ভালো লাগছে না। গ্রামে গিয়ে 2-3 ছুটি কাটিয়ে মায়ের খবর নিয়ে তারপর আবার কাজে ফিরব। কতদিন পর মায়ের হাতের রান্নাই খাই না। আজ বাড়ি গিয়ে পেট পুরে মায়ের হাতের রান্না খাবো। শহরের হোটেলের খাবার খেয়ে খেয়ে আর ভালো লাগে না। তাড়াহুড়ো করে ট্রেনে উঠে বসে পড়লাম। রাতের ট্রেন, এর জন্য খুব বেশি মানুষের আনাগোনা নেই। বেশ ভালোই হলো, ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো না, সময়ের আগেই চলে এসেছে। আমাদের দেশে ট্রেনের এই এক অবস্থা, কখনো আসে তো কখনো দেরি করে, আবার কখনো সময়ের আগেই। যাকগে, একটু জিরিয়ে নেওয়া যাক। হর্ন বাজিয়ে ট্রেন চলতে শুরু করলো। ট্রেন চলেছে তার নিজ গতিতে। ট্রেনের সেই হন হন শব্দ শুনতে বেশ ভালোই লাগছে। প্রায় মাস 6 পর অফিস থেকে বের হওয়ার জন্য ছুটি পেয়েছি। আজ বহুদিন পর নিজের গ্রামের বাড়িতে যেতে পারছি ভাবতেই যেন একটা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। সারাদিনের ক্লান্তিতে চোখটা লেগে আসছিল। কাজের চাপে ঘুমও হয়নি ঠিক মতো। 2 চোখ তুলে যেন আর তাকাতে পারছি না। কিন্তু ঘুমালেই যদি স্টেশন পেরিয়ে চলে যায়, আর তো মাত্র কিছুক্ষণের পথ, তাই কষ্ট হলেও চোখটা তাকিয়ে রইলাম কোনো মতে। ট্রেনের খোলা জানালা দিয়ে দেখছি আকাশটা ঘন কালো মেঘে ঢেকে আছে। তখন যে বৃষ্টি শুরু হয় কে জানে। সময় মতো বাড়িতে পৌঁছাতে পারলেই স্বস্তি। আবার হর্ন বাজিয়ে ট্রেনটি হাসিলপুর স্টেশনে এসে থামল। আমি স্টেশনে নেমে দেখি পুরো স্টেশন একদম ফাঁকা। না আছে কোনো মানুষ, না আছে কোনো গাড়ি। হঠাৎ আকাশ ভেঙে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। এবং বৃষ্টি শুরু হলো। এবার আমি বেশ বিপদে পড়ে গেলাম। স্টেশনে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যেন থামছেই না ঘন্টা কয়েকের মধ্যে। আর মনে হয় না থামবে। বুঝতে পারছি এভাবেই হয়তো আমাকে বাড়ি যেতে হবে। চারিদিকে বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে। বাতাসের স্রোত যেন উড়িয়ে নিয়ে যাবে এপাশ থেকে ওপাশে। এই বিপদ তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি বটতলার কথা। সেই যে মেয়েটিকে দেখেছি, তারপর থেকে আজও বটতলার কাছ দিয়ে যেতে ভয় লাগে আমার। আজ থেকে প্রায় বছর 5 আগে একদিন এরকমই রাতে বাড়ি ফিরছিলাম। সেদিন বটতলার কাছে যেতেই চোখ পড়ল বটতলার গাছের দিকে। বটগাছের দিকে তাকিয়ে যেন আমি হতবাক হয়ে গেলাম। একটা মেয়ের লাশ ঝুলছিল বটগাছের ডালে। পরে জানতে পারি
মায়ের সাথে ঝগড়া করে গলায় দড়ি দিয়েছিল। আসলেই বাচ্চারা বড় হয়ে গেলে নিজেদের মর্জি মতো চলে, বাবা মার কথা তাদের আর শুনতেই মন চায় না। তবে সেই থেকে এই পথ দিয়ে আমার কেমন ভয় লাগে। হাঁটতে হাঁটতে হঠাৎ বটতলার কাছে আসতে আমি লক্ষ্য করলাম বিদ্যুতের ঝলকানির আলোয় বটগাছে গলায় দড়ি দিয়ে একটি মেয়ের লাশ ঝুলছে। এটা দেখেই আমার বুকের ভিতরে কেমন জানি মোচড় দিয়ে উঠল। সামনে এগোনোর সাহস পাচ্ছিলাম না। আমি স্পষ্ট দেখার জন্য আবার তাকিয়ে দেখি সামনে কেউ নেই। এতটা ভুল দেখলাম সেটা ভাবতে পারছি না, হয়তো মনের ভুল। সেদিনের চিন্তা মাথায় ঘুরছিল, এর জন্য হয়তো ভুল দেখেছি। একা রাস্তায় যত সব আজগুবি চিন্তা ভাবনা মনের মধ্যে আসে। নিজের মনটাকে শান্ত করে হাঁটতে লাগলাম নিজ গন্তব্যের দিকে। চলতে চলতে পায়ের নিচে কিছু অনুভব করলাম। কি পায়ের নিচে কি? মাটির দিকে পলক পড়তেই দেখি কতগুলো কঙ্কাল পড়ে আছে পায়ের নিচে। আমি কঙ্কালগুলো দেখে থমকে দাঁড়ালাম, যেন পুরো পৃথিবী আমার দিকে ঘুরছে। কে কে আমাকে যেতে দাও। তাদের হাসি দেখে মোটেও আমার আর ভালো লাগলো না। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। এক দৌড়ে আমি পৌঁছে গেলাম আমার বাড়ির দরজায়। বাড়ির দরজায় আসতেই বেশ হাঁপাচ্ছিলাম, যেন প্রাণটা আর একটু হলেই বেরিয়ে যেত। আজ খুব বাঁচা বেঁচে গেছি। মা, ও মা, আমি তোমার মহেশ গো, দরজা খুলো। বাবা, তোর জন্যই তো অপেক্ষা করেছিলাম, তা এত দেরি করলি কেন? আমি আসবো তুমি কি করে জানলে? আমি তো তোমাকে খবর পাঠাইনি। মায়ের কথায় বেশ অবাক হলাম। মা কিভাবে জানলো আমি আসবো? যাকে ভাবলাম মায়ের মন তো বুঝতে পেরে গিয়েছে। আমি আমি সব জানি, সব। হাসি শুনে বুঝে গেলাম এ আমার মা নয়। হঠাৎ মারূপী প্রেতাত্মাটি ভয়ঙ্কর রূপ ধারণ করল। মুখ থেকে রক্ত ঝরছে, চুলগুলো এলোমেলো, বাতাসের ধাক্কায় চুলগুলো উড়ছে। দেখতে এক পিশাচিনীর মতো। কি কি হলো মা তোমার? কিছু বুঝে ওঠার আগেই আমাকে তুলে এক আছাড় মারলো মাটিতে। আমি পড়ে গেলাম, জ্ঞান হারিয়ে ফেললাম। এরপর আর কিছু মনে নেই আমার। পরদিন সকাল। বাবা মহেশ, কি হয়েছে বাবা? ওঠ ওঠ বাবা মহেশ, ওঠ। দাদা, কি রে দাদা, উঠিসনি কেন? ঘুমোচ্ছিস? এখনো ঘুমোচ্ছিস? ওঠ ওঠ বলছি। কে কে? বাবা মহেশ, আমি আমি তো তোর মা। তুই এখানে কি করছিস? এখানে কেন পড়েছিলিস বাবা? মা আর বোনকে সব খুলে বললে হয়তো তারা ভয় পাবে, আমাকে নিয়ে খামোখা দুশ্চিন্তা করবে, তাই তাদের এ সম্পর্কে কিছু জানালাম না। না মা, এমনি অনেক রাত হয়েছিল তাই আর ডাকিনি, এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। পাগল ছেলে কোথাকার। ঘরে চল, চল ঘরের ভেতরে চল। আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক কাহিনী ছিল এটা। এই দিনটি আমি কখনোই ভুলব না।
যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি ঘুমের করে। কেমন আছো গো বুড়িমা? কোনো মতে দিনটা পার করছি গো বাবা। তা এতদিন পর কি মনে করে? শহর থেকে তোমার নাতনির চিঠি এসেছে গো। কে? রুহি দিদি ভাই চিঠি পাঠিয়েছে? ওর নাম তো আমি জানি নে, তুমি চিঠিটা একবার পড়েই দেখো না। বয়স হয়েছে বাবা, চোখেও তেমন দেখি নে। তুমি একটু পড়ে শোনাও গো বাবা। আচ্ছা, মুশকিলে ফেললে তো বুড়িমা, আমার যে আবার তাড়া আছে। এই কটা তো সময়, একটু পড়ে শোনাও না গো বাবা। আচ্ছা বলছি, তবে মন দিয়ে শোনো, আর কিন্তু বলবো না। ঠিক আছে বাপু। প্রথমেই প্রণাম নিও দিদু, আমি তোমার সেই ছোট্ট নাতনি রুহি গো। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, সেই ছোটবেলায় দেখেছি। আর যে একা থাকতে ভালো লাগে না দিদু, সব রাগ অভিমান মেটাতে আমি আসছি তোমার কাছে। আগামী 12 তারিখ তোমাকে আর ওই গ্রামে থাকতে দেব না, এইবার একেবারে নিয়ে চলে আসব। তুমি কিন্তু রেডি থেকো দিদু। বিদায়, তোমার আদরের রুহি দিদিভাই। শুনেছ গো বুড়িমা, তোমার নাতনি আসছে আর মাত্র 2 দিন পর, তোমাকে এবার নিয়েই যাবে দেখো। হ্যাঁ গো বাবা, কতদিন দেখি না আমার দিদি ভাইকে। তা বাবা, একটা সাহায্য করবি? কি হলো আবার? আজ কিন্তু আর কোনো কাজ করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। না না, আজ কিছু করতে হবে না। কাল তো এই পথ ধরে যাবি, আসার আগে একটু ভালো মন্দ বাজার করে এনে দিস বাবা, খুব উপকার হবে। আমি বুড়ি মানুষ, এ শরীর নিয়ে তো আর যেতে পারিনি। ঠিক আছে, আমি তবে আসি, কাল আবার দেখা হবে। ঠিক আছে বাবা, যা, বড় উপকার করলি বাবা। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! কি গো বুড়িমা, চুপ করে আছো কেন? কথা বলো। কে কেমন করে পড়ে গেল গো? হায় হায়, কি হলো গো বুড়িমা? নাতনি আসার আনন্দে ছটফট করে কান্না করতে যে যে নিজের প্রাণটাই হারালো গো, নিজের প্রাণটাই হারালে। বুড়িমা নাতনিকে বড়ই ভালোবাসতেন, তার একটি মাত্র ছেলে ছিল। কি যে হলো! একদিন তার ছেলে বউ সকলেই তাকে রেখে চলে গেলেন সেই দূর শহরে, আর কোনো যোগাযোগ রাখেন না এই হতভাগী মাটার। বুড়িটিও সেই ছেলের নাতনির শোকে দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, সে আসে না। বুড়িটা একা একা তার অপেক্ষার দিন পার করতে লাগল। অপেক্ষার প্রহর শেষ হয়ে যখনই তিনি শুনলেন 10 বছর পর তার আদরের নাতনি আসছেন, তখনই তার যাওয়ার সময় হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে কিভাবে যে উঠানে পড়ে গেলেন কেউই তার জানেন না। হয়তো আনন্দে নাতনির জন্য ভালো মন্দ খাবার দাবার জোগাড় করতে গিয়ে পড়ে গিয়েছিলেন। বুড়িটির কপালে আর সুখ সইল না, খানিক সুখেই সব শেষ হয়ে গেল। সারা জীবন বুড়িটাকে কষ্ট করতে পেতেই দেখেছি।
আপনি এই গ্রামে নতুন? না মানে আমি এই গ্রামের একটি মাত্র রিক্সাওয়ালা, তাই সকলকেই প্রায় চিনি, কিন্তু আপনাকে তো চিনলাম না। হ্যাঁ, তবে আগে যে কখনো আসেনি তা কিন্তু নয়। সেই 10 বছর আগে এসেছিলাম, আর আজ আসছে। তা কার বাড়িতে? সতীবালা দেবীর বাড়িতে যাচ্ছি। ও, তার মানে বুড়িমার বাড়িতে? বুড়িমা? সতীবালা দেবীকে সকলে বুড়িমা নামেই চেনে। গ্রামের সেই শেষ বাড়িটি তো। তা তার আত্মার শান্তি কামনা করতে এসেছেন বুঝি? মানে? তিনি যে আজ সকালে মারা গিয়েছেন তা জানেন না বুঝি? কি সব বলছেন? রুহি, দিদি ভাই এসেছিস? এ তো দিদুর কণ্ঠ, কিন্তু এত রাতে দিদু এখানে কি করছে? মামা, আমাকে এখানে ছেড়ে দেন। রুহির মনের ভিতর এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। তাকে অনবরত রুহি দিদিভাই বলে কেউ ডেকেই যাচ্ছে, কিন্তু সে যখনই আশেপাশে তাকাচ্ছে কাউকেই দেখতে পাচ্ছে না। শুনশান জনশূন্য রাস্তা ছাড়ার কিছুই চোখে পড়ছে না। গ্রামের পরিবেশটিও কেমন জানি থম মেরে রয়েছে। চাঁদের আলো কিছুতেই মাটি অবধি পৌঁছাতে পারছে না। তবে আকাশে আলো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে কেউ জানি আলো আটকে দাঁড়িয়ে রয়েছে, তাই আর মাটিতে আলো পৌঁছাচ্ছিল না। নিছক কালো অন্ধকারে শিয়ালগুলো হুক্কা হুয়া বলে অনবরত ডেকেই চলেছে। কে 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 গেল সামনে দিয়ে? রুহি কালো ছায়াটি দেখে আঁতকে উঠল। আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে অস্থিরতা যেন তার বেড়েই গেল। সে কি করবে বুঝে উঠতে পারে না, এদিক ওদিক ছটফট করতে থাকে। কে কাঁদছো? আমাকে বলো, কে কে আছো? আমার আশপাশে কে এমন করছো? দয়া করে সামনে এসো। কান্না যেন থামছেই না। সময় যত বাড়ছে কান্নার আওয়াজ যেন ততই কমার পরিবর্তে বাড়ছে। রুহি কি করবে আর বুঝে উঠতে পারে না। কে কাঁদছে দেখার জন্য তার মন অস্থির হয়ে গেল। কান্নার আওয়াজের শব্দের প্রতিধ্বনি ধরে সে হাঁটতে থাকে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। অবুঝ শিশুর মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটেই চলেছে। সে যতই হাঁটছে ততই কান্নার আওয়াজ দূরে চলে যাচ্ছে। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে কিছুতেই যেন উপলব্ধি করতে পারে না। হাঁটতে হাঁটতে সে খেয়াল করে সে তার দিদুর বাড়িতেই চলে এসেছে। এ তো দিদুর বাড়ি, তবে এর ভেতর থেকে কেন কান্নার আওয়াজ আসছে? যাই হোক, দেখি কি হচ্ছে আসলে। রুহির মনে সন্দেহ বাড়তেই থাকলো। সে আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ঢুকে গেল। কই গো দিদু, কোথাও দেখতে পাচ্ছি না কেন? ও দিদু, কোথায় তুমি? আর আর বিছানায় এটা কে?
সে যেন এক নিঃশ্বাসে সব কথা বলে ফেলল। তার কথার আওয়াজ এই ছোট্ট বাড়িটাতে প্রতিধ্বনি হয়ে বেজে উঠল। সে চারিদিকে ছটফট করতে লাগে, কিন্তু কিছুতেই তার দিদুকে সে দেখতে পায় না। কই গো দিদু, কতক্ষণ হলো এসেছি, কত ডাকছে, তাও তোমার কোনো দেখা নেই। দিদি ভাই, দিদি ভাই, দিদু তুমি? এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিলে না কেন? কই ছিলে তুমি? কি গো, কথা বলো। বুড়িমার চোখ থেকে অনবরত পানি পড়ছে। তিনি হাজারো চেষ্টা করলেও যেন কথা বলতে পারছেন না। তার নাতনিকে সে শেষবার দেখার স্বাদটি যেন মিটিয়ে নিয়েই উধাও হয়ে গেল। কই গেলে গো দিদু? মেয়েটি পরনে সাদা শাড়ি পরা, মুখ থেকে রক্ত লালা ঝরছে। মুখের পোড়া সব মিলিয়ে পুরো শরীর যেন শিউরে তুলছে। কে তুমি? কেন এসেছিস এখানে? বেঁচে থাকতে তো একদিনও আসিসনি বুড়িমাকে দেখতে, তবে এখন কেন? দিদু, দিদু বেঁচে নেই? না, নেই। সে আজ সকালে তোর পছন্দের আচার নাড়ু বানাতে গিয়ে পা পিছলে পড়ে যায়। বয়সের কারণে সে পড়ে যাওয়াটার সহ্য করতে পারে না, মারা যায়। বেঁচে থাকতে তো আসলি না, তবে দূর হয়ে যায় এখন। বুড়িটা বুকে এক আকাশ পরিমাণ ক্ষোভ নিয়ে মরল, কোনো দিন শান্তি পেল না। মেয়েটার কথায় ভেঙে পড়ল। মেয়েটি এসব বলতে উধাও হয়ে যায়। ফাঁকা এই ছোট্ট বাড়িটিতে রুহি বসে বসে কাঁদতে থাকে। আজ তার নিজেকে বড় অসহায় লাগছে, তাই মনের সুখী কেঁদেই যাচ্ছে। দিদু না থাকার কষ্ট এখন হাড়ে হাড়ে সে টের পাচ্ছে।